আচ্ছা, এই ব্যাপার, মানে তলে তলে প্রেম চলছে, কিন্তু কেউ স্বীকার করবে না। আচ্ছা, আমি ভাইয়াকে বলবো। তার বউ তার মুখে ভালোবাসা কথা শোনার জন্য একেবারে অস্থির হয়ে উঠেছে। মেহুল বড় বড় চোখ করে বলল, মোটেও তা না, উল্টাপাল্টা কিছু বললে খবর আছে তোর। দাঁড়া, এখনই বলছি। এই বলে রিতা ফোন হাতে নিতেই মেহুল সেটা কেড়ে নেয়। রাগী গলায় বলে, মার খাবি কিন্তু রিতার বাচ্চা। রিতা দাঁত কেলিয়ে হেসে বলল, বিয়ে ছাড়া আমার আবার বাচ্চা এলো কোথা থেকে? ফুচকা খেতে খেতে রিতা বলল, এই মহুল, দেখ ওই লোকটা কখন থেকে আমাদের দেখছে। বেটার লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। মেহুল তখন সঙ্গে সঙ্গেই বলল, তোরও তাই মনে হচ্ছে? আমারও তো তখন থেকে এই ভাবনাটাই বারবার মাথায় আসছিল। লোকটা আমাদেরই দেখছে, তাই না? ব্যাপার কি বলতো? আচ্ছা, এটাই আবার সেই লোকটা না তো যাকে আমরা খুঁজছি? রিতা তার দিকে চেয়ে ফন্দিহান সুরে বলল, হ্যাঁ, হতেও পারে। কি করবি এখন? দাঁড়া, রাবিরকে কল দিয়ে আসতে বলি। আজকে বেটাকে হাতে নাতে ধরবো। হ্যাঁ, সেটাই কর। তবে খেয়াল রাখিস, লোকটা যেন না বোঝে। না না, বুঝবে না। মেহুল রাবিরকে কল দেয়। রাবির কল রিসিভ করতেই সে বলল, আপনি কি ব্যস্ত আছেন? না, বলুন। এক্ষুনি একটু আমার ভার্সিটির সামনে আসুন। কেন, কোনো সমস্যা? ড্রাইভার যায়নি আজকে? না না, এসব কিছু না। আমার মনে হচ্ছে আমি ওই লোকটাকে পেয়ে গিয়েছি। আপনি তাড়াতাড়ি আসুন। রাবির অস্থির গলায় বলল, কি বলছেন আপনি? ওই লোকটা কি আপনার সাথেই? ও কি আপনাকে ফলো করছে? দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা, আপনি সাবধানে থাকবেন। আমি 2 মিনিটের মধ্যে আসছি। আজকে ওই লোকের ফলো করার ইচ্ছে একদম জন্মের মতো মিটিয়ে দেব। রাবির কল কেটে দেয়। মেহুল হেসে বলে, আজকে তুমি শেষ বাবাজান, আমাকে অনেক জ্বালিয়েছ। আজকে তোমার সব খেলা শেষ হতে চলছে, আর একটু অপেক্ষা করো। রাবির গাড়ি থেকে নেমেই মেহুলের কাছে আসে। কোথায় মেহুল? ওই লোকটা কোথায়? সস্থির গলায় বলে। মেহুল তাকে হাতের ইশারা দিয়ে দেখায়। রাবির সেদিকে চেয়ে দেখে। কিছুক্ষণ চেয়ে থেকে বলে, চলুন। রাবির মেহুলকে নিয়ে রাস্তার উপারে যায়। মেহুল তাকে ফিসফিসিয়ে বলে, শুনুন, একদম ধরে উড়াধুরা মার দিবেন। রাবির তার দিকে চেয়ে মুচকে হাসে। সে ওই ছেলেটার সামনে গিয়ে দাঁড়াতেই ছেলেটার চোখ মুখ কাছু মাচু করে বলল, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেহুল হা করে চেয়ে আছে দুজনের দিকে। তার মাথায় কিছুই ঢুকছে না। রাবির তার দিকে চেয়ে বলল, এই লোকটার উপর আপনার কেন সন্দেহ হয়েছে মেহুল? আসলে উনি তখন থেকে আমাদের দিকে বারবার তাকাচ্ছিলেন, আর এখান থেকে যাচ্ছিলেনই না, তাই আমি ভেবেছি আর কি। পাশের ছেলেটা তখন অনুনয়ের সুরে বলল, দুঃখিত ম্যাডাম, আসলে আমি আপনার খেয়াল রাখছিলাম। আমার তাকানোতে আপনার খারাপ লেগে থাকলে আমি সত্যিই দুঃখিত। মেহুল রাবিরের দিকে চেয়ে জিজ্ঞেস করল, উনি কে? উনি আপনার পার্সোনাল গার্ড, আর এখন থেকে উনি আপনার সাথেই থাকবেন। মেহুলের কথাটা শুনে একটু অন্যরকম লাগলো। একটা লোক সারাক্ষণ তার পেছন পেছন ঘুরবে, এটা কেমন দেখায়। তাই সে রাবিরকে বলল, কিন্তু ব্যাপারটা যেমন না। আর আমার তো গার্ডের প্রয়োজন ছিল না। আমার এসবে অস্বস্তি লাগবে রাবির। আমি বুঝতে পারছি মেহুল, কিন্তু আপনার সুরক্ষার জন্য এটুকু আপনাকে এখন মেনে নিতেই হবে। আমার পক্ষে সারাক্ষণ আপনাকে খেয়াল রাখাও সম্ভব হয়ে উঠছে না, তাই এখন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আর উনি আমার মতে খুব বিশ্বস্ত লোক, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। মেহুল দীর্ঘশ্বাস ফেলে মৃদু হাসল। সে আর কি বলবে, আজকাল যা হচ্ছে তাতে করে একটা নিরাপত্তার দরকার ছিল অবশ্য। রাবির জিজ্ঞেস করল, আপনার আর কোনো অসুবিধা নেই তো? না। ঠিক আছে, আমি রাবিরের কথাটা শেষ হওয়ার আগেই তার ফোন বেজে ওঠে। সে ফোনটা হাতে নিয়ে মেহুলের দিকে চেয়ে বলে, 1 মিনিট। তারপর সে কল রিসিভ করে। উপাস থেকে কেউ একজন বলে, স্যার, বাংলা বাজার গুড়াউটে আগুন লেগেছে। এদিকে শ্রমিকটা হাহাজারি করছে, সবাই দিশেহারা হয়ে যাচ্ছে। স্যার, আমরা কাউকে সামলাতে পারছি না। ফায়ার সার্ভিসের লোকেরাও এখনো আসেনি। মানুষেরা হইচই করছে, অবস্থা খুবই খারাপ। কি করবো বুঝতে পারছি না। রাবির আতঙ্কিত হয়ে বলল, কি বলছো এসব? ওখানে আগুন লাগলো কি করে? আমার শ্রমিকদের দোকান, কিভাবে এসব হয়েছে? উপাসের লোকটা তখন বলল, স্যার, আমাদের যে দারোয়ান ছিল সে বলেছে আগুন এমনি এমনি লাগেনি, কেউ লাগিয়েছে। কিন্তু সে কে সেটা এখনো বলা যাচ্ছে না।
আপনি এক্ষুনি একবার আসুন ওখানে। রাবির অস্থির গলায় বলল। ঠিক আছে, আমি আসছি। মেহুল রাবিরের অস্থিরতা আর আতঙ্কিত চোখ মুখ দেখে জিজ্ঞেস করল। কি হয়েছে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আর বলবেন না, বাংলা বাজারের গোডাউনে আগুন লেগেছে। আমার শ্রমিকদের দোকান সেখানে, চারদিকে হইচই লেগে গিয়েছে। আমাকে এক্ষুনি একবার যেতে হবে। আপনি সাবধানে বাড়ি যাবেন, পরে কথা হবে। আসছি এখন। মেহুল রাবিরের সামনে দাঁড়িয়ে ভীতর সুরে বলল। এত অস্থির হবেন না, যেখানেই থাকবেন সাবধানে থাকবেন। আর প্লিজ একটু সময় করে আমাকে ফোন দিয়ে আপডেট জানাবেন। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, বাড়ি যান, আমি সাবধানেই থাকবো। রাবির আর এক মুহূর্তও দাঁড়ায় না, গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। মেহুলের বুকের ভেতরে খচখচ করছে, ভয় হচ্ছে। এখন রাবিরের জন্য বড্ড দুশ্চিন্তা হয় তার। চারদিকে যা বিপদ, লোকটা একটু সাবধানে থাকতে পারলেই সে বাঁচে। মেহুল বাসায় ফিরে অল্প কিছু খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়ে। ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকতেই বাংলা বাজারে আগুনের একটা ভিডিও চোখের সামনে চলে আসে তার। চট করে উঠে বসে সে। আগুন তো ছোটখাটো ভাবে লাগেনি, বিশাল আগুন লেগেছে। মেহুলের মনে আরো ভয় জাগে। সে ছুটে টিভি রুমে যায়। টিভি ছেড়ে খবরের চ্যানেলে গিয়ে দেখে সবখানেই আগুনের ফুটেজই চলছে। আগুন এখন নিয়ন্ত্রণে আনা যায়নি, চারদিকে মানুষ ছোটাছুটি করছে। রামিনা বেগম এই মুহূর্তে রুমে এসে বললেন। দুপুর থেকেই দেখছি এই অবস্থা, এখনো নাকি আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। কি যে হবে কে জানে। মেহুল মায়ের দিকে চেয়ে অসহায় সুরে বলল। মা, ওখানে তো রাবিরও গিয়েছেন। রামিনা বেগম আতঙ্কে উঠে বলল। কি? কেন? এটা নাকি ওনাদের লোকেদের গোডাউন। ওনাকে ফোন দিয়ে বলেছেন আর উনিও চলে গিয়েছেন। আগুনের অবস্থা দেখেছো? আমার তো এখন ভয় করছে মা। না না, কিচ্ছু হবে না, জামাই নিরাপদেই থাকবে। টিভিতে দেখো না, ওই যে ফায়ার সার্ভিসের লোকেরা কাজ করছে, আগুন নিভে যাবে। মেহুল টিভির সামনে থেকে হায় নড়ল না। টানা 2 ঘন্টা যাবৎ সে টিভির সামনেই বসে আছে। টিভিতে লাইভ টেলিকাস্ট চলছে। সাংবাদিকদের সামনেই মুহূর্তে রাবির দাঁড়িয়েছে। তাকে সাংবাদিকরা নানা প্রশ্ন করছে। আগুন কিভাবে লাগলো, কিভাবে কে লাগালো, এই সকল বিষয়। মেহুল ক্ষিপ্ত হয়ে মায়ের দিকে চেয়ে বলল। আশ্চর্য, আগুন কিভাবে লেগেছে সেটা কি উনি জানেন নাকি? সাংবাদিকদের কি কোনো আর কাজ নেই, আজারা সব প্রশ্ন করেন? রামিনা বেগম বললেন। জায়গাটা রাবিরের, আর এখানে কাজও করে তার লোকেরাই, তাই তাকে এই প্রশ্নগুলো করা হবে, এটাই তো স্বাভাবিক। রাবির বেশ সাবলীল ভাবে সব প্রশ্নের জবাব দিল। সে বলল। তদন্ত চলছে, খুব শীঘ্রই তারা পুলিশের সহায়তা নিয়ে এই আগুনের রহস্য উদ্ঘাটন করবে। সাংবাদিকের ব্রিফিং শেষ হতেই মেহুল রাবিরকে কল দেয়। কল রিসিভ করলে মেহুল বলল। আপনি ঠিক আছেন? হ্যাঁ মেহুল, আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। আমি আপনার লাইভ দেখছি, ওখানের আগুন কি পুরোপুরি এখনো নিভেনি? আচ্ছা, না, কিছু কিছু জায়গায় এখনো আছে। আচ্ছা, আপনার ভেতরে যাওয়ার দরকার নেই। বিল্ডিংটা যেভাবে পুড়েছে ধসে পড়ার সম্ভাবনা আছে। ওইখানের লোকগুলোকে সরে আসতে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই ভাবছি। মেহুল পুনরায় কিছু বলার আগে ফোনের ওপাশ থেকে কাউকে চিৎকার করে বলতে শোনা যায়। স্যার, গুডনের পিছনের দেয়ালটা ভাঙা গেছে, আর ওটার পিছনে আমার কর্মকর্তা আটকে পড়েছে স্যার। এখন হ্যাঁ, কোনোভাবেই বেরোতে পারছে না। কিছু করেন স্যার, ওরে বাঁচান। রাবির ফোনের এপারে মেহুলকে বলল। এই বলে সে কল কেটে দেয়। এমনিতেই মেহুল শান্তি পাচ্ছে না, এখন আবার এসব শুনে আরো বেশি অস্থির লাগছে তার। এই লোকটা কি থেকে কি করে বসে কে জানে। মেহুল সোফায় বসে বসে হাত কচলাতে থাকে। রামিনা বেগমও চোখ মুখ কুঁচকে ভীত চোখে মেয়ের দিকে চেয়ে আছেন। কিছুক্ষণ পর খবরে বলল। বিপদের উপর আর এক বিপদ লেগেছে। আগুন নিবানোর জন্য যারা গোডাউনের ভেতর গিয়েছিল তারা এখন বের হতে পারছে না। গোডাউনের একপাশে পুরো দেওয়াল ধসে পড়েছে, অনেকে নাকি আবার সেই দেওয়ালের নিচেই চাপা পড়েছে। এই কথা শুনে মেহুলের হাত পা এবার ঠান্ডা হয়ে আসছে। সে তাড়াহুড়ো করে রাবিরকে কল দেয়, কিন্তু তার ফোনে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলছে। মেহুলের ভয় দুশ্চিন্তা সব বাড়তে থাকে। টিভিতেও আর তাকে দেখা যাচ্ছে না। বুকের ভেতর ধুকধুক করছে তার। এই লোকটা আজ তাকে দুশ্চিন্তা দিতে দিতে হয়তো মেরেই ফেলবে। সে লাগাতার কল দিয়েই যাচ্ছে, আর রাবিরের ফোনও বারবার সংযোগ দেওয়া যাচ্ছে নাই বলে যাচ্ছে। মেহু যে কি করবে বুঝতে পারছে না। এই রামিনা বেগমও খুব অস্থির হয়ে উঠেছেন। মেহুল
রাবিরের সাথে আর কোনোভাবে যোগাযোগ করতে না পেরে এক পর্যায়ে তার মাকে কল দেয়। মা, আপনার ছেলে তো আমার কলও ধরছে না। টিভিতে তো দেখছই কি অবস্থা, ও হয়তো ফোন ধরার অবস্থাতে নেই। আমার ওনার সাথে লাস্ট কথা হয়েছিল ওই বিল্ডিংটার দেয়াল ধসে পড়ার আগে। এরপর থেকে এখন আর একবারও কথা হয়নি। আমার তো এখন খুব দুশ্চিন্তা হচ্ছে মা। রাবিরের মা মৃদু হাসলেন, বললেন, যাক, এখন আমার দুশ্চিন্তার ভাগ নেওয়ার জন্য ও একজন চলে এসেছে। তবে এই তো কেবল দুশ্চিন্তার শুরু, এখন তো পুরো জীবন পড়ে আছে এর জন্য। মেহুল সোফায় বসল। টিভির উপর থেকে চোখ সরছে না তার, কোনো নতুন আপডেটও পাচ্ছে না। রাবিরের মা বললেন, রাবির ঠিক আছে, আমার আর তোমার ভালোবাসা আছে তো ওর সাথে, তুমি চিন্তা করো না। আচ্ছা মা, যদি আপনার সাথে কথা হয় তাহলে আমাকে কিন্তু অবশ্যই বলবেন। ঠিক আছে। মেহুল কল কাটার পর রামিনা বেগম জিজ্ঞেস করলেন, বিয়ান কি বলছেন? উনি মেন্টালি খুব স্ট্রং মা, হয়তো দুশ্চিন্তা নিতে নিতে এখন আর এসব ছোটখাটো ব্যাপারে উনি এত অস্থির হন না। আমাকে বলেছেন এর তো সবে শুরু, ভবিষ্যতে নাকি এমন দুশ্চিন্তা আরো নিতে হবে। হ্যাঁ, তা তো নিতেই হবেই। নেতার বউ হয়েছিস, দুশ্চিন্তা কি আর এত সহজে পিছু ছাড়বে? তোকেও তোর শ্বশুরবাড়ির মতোই স্ট্রং হতে হবে। মেহুল নিরস মুখী মৃদু আওয়াজে বলল। ঘড়িতে 10টা বাজে। মেহুলের চোখ মুখ ফুলে আছে। তার মা বাবা তার পাশেই বসে আছেন। একটু আগেই রাবিরের কল এসেছে, ফোন দিয়ে বলেছে সব ঠিক আছে, সবাইকে ঠিকঠাক মতো বিল্ডিং এর ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। যারা চাপা পড়েছিল তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর এসবের মাঝে সেও বেশ অনেকটাই ব্যথা পেয়েছে। একজন লোককে বের করতে গিয়ে পায়ের অনেকটা অংশ ছিঁড়ে গিয়েছে, তার হাতেও জখম লেগেছে বেশ। এখন সে হসপিটালেই আছে। আর মিহুর এই কথা শোনার পর থেকে কেঁদে কেটে অস্থির যে সে হসপিটালে যাবে, কিন্তু রাবির তাকে কোনো মতেই সে অনুমতি দিচ্ছে না। হসপিটালে এই সময় অনেক সাংবাদিক আছেন, সে চায় না তারা কেউ তার স্ত্রীকে এভাবে দেখুক। আর ওই দিনকে মেহুলও জেদ দেখাচ্ছে, কিন্তু রাবিরের কাছে এই মুহূর্তে এই জেদের কোনো মূল্য নেই। সে উল্টো বলেছে ওই দিকের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সে নিজেই এসে মেহুলের সাথে দেখা করে যাবে। তখন 12টা বাজেনি। মেহুল খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। রাগ, জেদ, কষ্ট, অভিমান সবই লাগছে তার মনে মনে। তাই ঠিক করেছে রাবিরের সাথে কথাই বলবে না। এই লোকটার কাছে তার এত চিন্তার, এত অস্থিরতার কোনো মূল্যই নেই। আর একবারও তাকে কল দেয়নি। বলেছিল আসবে, তাও তা আসেনি। তাই সেও আর কল দিবে না, আর কোনো খোঁজ নেবে না। থাকুক সে তার মতো। তার এত এত দুশ্চিন্তার যার কাছে কোনো মূল্য নেই, সেও তাকে কোনো মূল্য দেবে না। এ বলে মেহুল চক্ষু মোদন করে, কিন্তু ঘুমোতে পারে কই। চোখের সামনে তো রাবিরের প্রতি ছবি ভেসে উঠছে, তার ক্লান্ত কণ্ঠস্বর যে কানে বাজছে। এভাবে ঘুমানো যায়? ঘুমের মাঝেই মাথার ভেতর ক্রিং ক্রিং করে একটা শব্দ বাজছে। মেহুলের তখন ভ্রুজোড়া কুচকে আসে। স্বপ্নে এমন অদ্ভুত শব্দ কোথা থেকে তৈরি হচ্ছে? মেহুল হাঁসফাঁস করছে, তবু চোখ মেলে তাকাচ্ছে না। কিন্তু সেই শব্দ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মেহুলের মস্তিষ্ক এক পর্যায়ে সেটা আর নিতে পারে না। মিটমিট করে তাকায় সে, বোঝার চেষ্টা করে শব্দটা কোথা থেকে আসছে। কিঞ্চিত সময় যেতেই সে বুঝতে পারে শব্দটা তার ফোনের। সে উঠে বসে, ফোনটা খুঁজে বের করে। তাকাতে পারছে না, তাও চোখ কুচলিয়ে চেয়ে আছে রাবির কল করেছে। সে কল রিসিভ করে। উপাস থেকে রাবির বলে, ঘুমিয়ে পড়েছিলেন? মেহুল বলে, আমি দরজার বাইরে, একটু কষ্ট করে এসে দরজাটা খুলতে পারবেন? মেহুল ফোনটা চোখের সামনে ধরে সময় দেখে। 1:30 বাজছে। মেহুল আবার ফোন কানে নিয়ে অবাক হয়ে বলল, আপনি এই সময় এখানে কেন এসেছেন? আপনি না আমাকে দেখতে চেয়েছিলেন? এখন একটু তাড়াতাড়ি এসে দরজাটা খুলুন, আমি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না। আচ্ছা দাঁড়ান, আসছি। মেহুল কোনো রকম মুখটা ধুয়ে ওড়নাটা গায়ে দিয়ে এক দৌড়ে দরজার সামনে যায়। তারপর আস্তে করে দরজাটা খুলে। রাবিরকে দেখে বিস্মিত হয় সে। তার হাতে পায়ে ব্যান্ডেজ করা। রাবির আস্তে আস্তে বাসার ভেতর প্রবেশ করে। মেহুল দরজাটা আটকে দিয়ে রাবিরের পেছন পেছন যায়। রাবির ক্লান্ত শরীরে বিছানায় গিয়ে বসে। মেহুল দরজার সামনেই দাঁড়িয়ে আছে। রাবিরের সাদা পাঞ্জাবির আরেক অংশ সাদা রইল না। কপালে গালে কালো কালো ছাপ, চোখে মুখেও স্পষ্ট ক্লান্তির ছাপ। রাবির মেহুলের দিকে চেয়ে বলল, আপনাকে দুশ্চিন্তা দেওয়ার জন্য আমি দুঃখিত। এখন এমন একটা পরিস্থিতিতে ছিলাম যে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। দাঁড়িয়ে আছেন কেন? এখানে এসে বসুন।
না, মাকে বলে আসি। এই না না, মাকে এখন আর ডাকার দরকার নেই কোনো। মা বাবা জেগে যাবে বলেই কলিং বেল না দিয়ে আপনাকে কল দিয়েছি। থাক, ওনাদের এখন আর জাগিয়ে কষ্ট দেবেন না। মেহুল তাই চুপচাপ দাঁড়িয়ে রাবিরের দিকে চেয়ে আছে। রাবির মৃদু হেসে বলে, রেগে আছেন? মেহুল সে প্রশ্নের জবাব দেয় না, জিজ্ঞেস করে, পায়ে আর হাতে কি খুব বেশি ব্যথা পেয়েছেন? না, একটু ছিলে গিয়েছে শুধু। একটু ছিলে গেলে এত বড় ব্যান্ডেজ কেউ লাগায় না। মেহুলের কথা শুনে রাবির বুঝতে পারে মেয়েটার অভিমান হয়েছে, তাই সে উঠে দাঁড়িয়ে মেহুলের কাছে যায়। মেহুল ভ্রু কুচকে বলে, উঠছেন কেন? বসে থাকুন। রাবির তার কথায় সাড়া দেয় না। সে মেহুলের খুব কাছে গিয়ে দাঁড়ায়। মেহুল নিচের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। রাবির কিছুক্ষণ চেয়ে থাকে তার মুখের দিকে, তারপর হুট করিয়ে জড়িয়ে ধরে তাকে। মেহুল হতভম্ব হয়ে যায়। রাবির তাকে আলতো করে জড়িয়ে ধরেছে। রাবিরের এটুকু স্পর্শে যেন শরীর জমে গিয়েছে তার। সে শটান হয়ে দাঁড়িয়ে আছে কেবল। রাবিরের শরীরের উষ্ণতা যেন টের পাচ্ছে। সে ঢুক গিলে। রাবির মৃদুর স্বরে বলে, আমার উপর রাগ করে থাকবেন না প্লিজ। আমি বুঝতে পারছি আপনার হয়তো এত দুশ্চিন্তা সহ্য করার অভ্যেস নেই, কিন্তু এখন থেকে যে অভ্যেস করে নিতে হবে মেহুল। আমাদের জীবনটাই দুশ্চিন্তা দিয়ে ভরা, আর এখন তো আপনিও আমার জীবনেরই অংশ। তাই না চাইতেও এই দুশ্চিন্তার ভার আপনাকেও নিতে হবে। আমি নিরুপায় মেহুল, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। মেহুল স্তব্ধ। রাবির হয়তো কোনো উত্তরের অপেক্ষা করছে, তবে মেহুল মুখে কিছু না বলে আলতো করে তাকে জড়িয়ে দেয়। রাবিরের যেন এটুকুতেই শান্তি পায়। তার এত ক্লান্তি, এত অবসাদের মাঝেও যেন তৃপ্তি খুঁজে পায় সে। মেহুল চোখ বুজে নিঃশ্বাস ফেলে বলে, আপনাকে বলেছিলাম ওই বিল্ডিংটার ভেতরে যাওয়ার দরকার নেই, তাও আপনি গিয়েছেন, আর এত ব্যথাও পেয়েছেন। তার উপর তখন আমার ফোনও ধরছিলেন না। আর একটু হলে তো আমাকেই হসপিটালে নিতে হতো। রাবির ঠোঁট ছাড়িয়ে হাসে, বলে, ভাগ্যিস আজ এত কিছু হয়েছিল, না হলে বুঝতাম কি করে যে মিসেস মেহুল খান যে তার নেতা সাহেবকে এত ভালোবাসে। মেহুল এই কথা শুনে রাবিরকে ছেড়ে দাঁড়ায়, মুখ কালো করে বলে, জানি না, মোটেও আমি আপনাকে ভালোবাসি না। রাবির ঠোঁট কামড়ে হেসে বলে, আচ্ছা, তাহলে এত দুশ্চিন্তা অস্থির কেন হয়ে উঠছিলেন শুনি? ওটা তো কেবল দায়িত্ববোধের খাতিরে, ওইসব ভালোবাসা টালোবাসা কিছুই না। রাবির তখন তার দিকে কিছুটা এগিয়ে আসে। মেহুল পিছিয়ে দরজায় পিঠ ঠেকায়। রাবির তার মুখ বরাবর মুখ এনে বলে, কোনটা ভালোবাসা আর কোনটা দায়িত্ববোধ এইটুকু বোঝার বয়স আমার আরো আগেই হয়ে গিয়েছে মিসেস মেহুল খান। তাই আপনাকে আর কষ্ট করে মিথ্যে বলতে হবে না। মেহুল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। রাবির তার চোখ মুখ ভালোভাবে পরখ করে বলে, চিন্তায় চিন্তায় তো চোখ মুখ বিষণ্ণ হয়ে গিয়েছে। নিজের একটু ভালোভাবে যত্ন নেবেন। হাসছি আমি, দরজাটা এসে আটকে দিয়ে যান। আপনি চলে যাবেন? রাবির ঘুরে তাকিয়ে বলে, আপনি বললে থেকে যেতে পারি। না, দরকার নেই। মাও নিশ্চয়ই ওইদিকে টেনশন করছেন। সাবধানে বাড়ি যান। আজকে একটু বেলা করেই রাবিরের ঘুম ভাঙে, যদিও এত সকাল অবধি ঘুমানোর অভ্যেস নেই তার। তবে অনেক বেশি ক্লান্ত বলে আজ আর সে উঠতে পারেনি। তবে ঘুম ভাঙার পর ঘড়িতে 11টা বাজে দেখে তাড়াহুড়ো করে সে উঠে বসে। এতক্ষণ সে ঘুমিয়েছে, ওই দিকের কি খবর কে জানে। সে ফোন হাতে নিয়ে দেখে তার পিয়ে তাকে অনেকগুলো কল দিয়ে রেখেছে। আশ্চর্য, সে একটা কলও কি করে শোনেনি। পরে খেয়াল করে দেখে তার ফোন সাইলেন্ট ছিল। সে আগে গিয়ে ফ্রেশ হয়ে আসে, তারপর দ্রুত তার পিএকে কল দেয়। পিএ কল রিসিভ করে বলে, স্যার, আপনাকে একটা খারাপ খবর দেওয়া আছে। রাবির চিন্তিত হয়ে বলে, না, নতুন করে তো আর তেমন কিছু হয়নি, তবে এসব যে করেছে আমরা তার খোঁজ পেয়েছি। আমাদের গোডাউনে এমনি এমনি আগুন লাগেনি, বরং আগুন লাগানো হয়েছে, আর এই আগুনটা লাগিয়েছে সাদরাজ আহমেদ। রাবিরের মস্তিষ্কে নামটা পৌঁছতেই তার চোয়াল শক্ত হয়ে আসে। জিজ্ঞেস করে, তুমি এই খবর কোথায় পেয়েছো? গোডাউনের দারোয়ানের কাছ থেকে। সে একজন অপরিচিত লোককে গোডাউনের ভেতরে ঢুকতে দেখেছিল। সে যখন গিয়ে তাকে তার পরিচয় জিজ্ঞেস করে, তখন নাকি লোকটা বলেছে সে আপনার লোক, আপনিই নাকি তাকে গোডাউনে পাঠিয়েছেন। কিন্তু ওই লোকের কাছে কোনো পস ছিল না, আর দারোয়ান আপনার কথা শুনে তাকে যেতে যায়। এখন আমার মনে হচ্ছে ওই লোকটা নিশ্চয়ই সাদরাজের লোক। এছাড়া আর কার এত সাহস আছে বলুন? রাবির ক্ষুব্ধ হয়ে বিছানায় বসে বলে, ওই লোকটার খোঁজ পাওয়া গিয়েছে? না স্যার। আগে ওই লোকটাকে খুঁজে বের করো,
আমি উপযুক্ত প্রমাণ ছাড়া কারোর উপর জোর করে দোষ চাপিয়ে দিতে পারবো না। তোমরা ওই দিকে খোঁজ লাগাও, আমি আসছি। রাবির কল কেটে দিয়ে তৈরি হয়ে নিচে যায়। তার মা আগে থেকে খাবার টেবিলে নাস্তা নিয়ে অপেক্ষা করছিলেন। রাবির গিয়ে চেয়ার টেনে বসে, জিজ্ঞেস করে, আমাকে আরো আগে ডাকুনি কেন মা? 11টার উপরে বাজে, এতক্ষণ ঘুমালে আমার আর কাজ করতে হবে না। তার মা খাবার বাড়তে বাড়তে বলে, প্রতিদিন তো আর ঘুমাও না, আজকে একটু ঘুমিয়েছো তো কি হয়েছে? রাবির একটু দ্রুত খাচ্ছে। তার মা তখন বলেন, কালকে তো মেহুল অনেক চিন্তায় পড়ে গিয়েছিল, আমার সাথেও কল দিয়ে কথা বলেছিল। তুমি ফোন ধরছিলে না বলে মেয়েটা কি অস্থির না হয়ে উঠেছিল। রাবির আলতো হাসে, তখন বলে, প্রথম প্রথম তো, আস্তে আস্তে তোমার মতো এসবে অভ্যস্ত হয়ে যাবে। তিনি তখন ভ্রু কুচকে বললেন, তোমারও এখন একটু বুঝে চলা উচিত। বিয়ে করেছো, বউ হয়েছে, এখন তোমার কিছু হলে আমরা দুজনেই কিন্তু নিঃস্ব হয়ে যাব। তাই সব কিছুতে এত জড়ানোর দরকার নেই, একটু বেছে বেছে চলো। রাবির বলে, মা, আমি তো চাই না কোনো ঝামেলায় জড়াতে, কিন্তু চোখের সামনে যদি তুমি কোনো অন্যায় হতে দেখো, তুমি কি চুপ থাকতে পারবে? আমিও তো তাই পারি না। কেউ অন্যায় করলে আমার সহ্য হয় না। জনগণ তো আমাকে ভরসা করে, তাই না? তাদের ভরসাও তো আমার রাখতে হবে। মা বলেন, তা রাখো, সমস্যা নেই, কিন্তু আমরা তোমার উপরেই নির্ভরশীল, আমাদের কথাও তো একটু ভেবো। রাবির জবাব দেয় না, মায়ের দিকে চেয়ে মৃদু হাসে। মেহুল একবার ফোনটা হাতে নিচ্ছে তো আরেকবার রেখে দিচ্ছে। মনটা তার উসখুস করছে রাবিরকে একটা কল দেওয়ার জন্য, কিন্তু আবার ভাবছে রাবির নিশ্চয়ই আজকে খুব ব্যস্ত, তাকে এখন কল দিয়ে বিরক্ত করাটা কি ঠিক হবে? মেহুল নিজেকেই নিজে প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর পায় না। ভাবতে ভাবতে সে বারান্দায় গিয়ে দাঁড়ায়। রাস্তার দিকে চেয়ে দেখে একটা কালো গাড়ির সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটাকে মেহুল চিনতে পারে, কিন্তু এই লোকটা এই সময় এখানে কেন? মেহুল তখন বাসার বাইরে যায়। রাস্তা পার হয়ে ওপারে গিয়ে লোকটাকে গিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? লোকটা মেহুলকে দেখে সালাম দেয়, বিনীত সুরে বলে, স্যার বলেছেন আপনার খেয়াল রাখতে। আরে বাবা, আমি তো এখন বাসাতেই আছি, এখন আপনার এখানে থাকার কি দরকার? আমি কোথাও বের হলে আপনি আমার পাশে পাশে থাকবেন। বাসায় থাকা অবস্থায় আপনাকে এভাবে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, আপনি যান। দুঃখিত ম্যাডাম, স্যারের অর্ডার ব্যতীত আমি এখান থেকে নড়তে পারবো না। মেহুল তখন কপাল কুচকায়, গম্ভীর স্বরে বলে, মিসেস মেহুল খান আপনাকে অর্ডার করছে আর আপনি তার অর্ডার অগ্রাহ্য করছেন। নেতা সাহেবকে বলবো কল দিয়ে, আপনার চাকরি কিন্তু শেষ। লোকটা ভীতু সুরে বলে, না না ম্যাডাম, এমন করবেন না। আচ্ছা 1 মিনিট, আমি স্যারকে একটাবার কল করে জিজ্ঞাসা করে নিই। লোকটা সত্যি সত্যি রাবিরকে কল দেয়। রাবির তার কল সাথে সাথেই রিসিভ করে, জিজ্ঞাসা করে, কোনো সমস্যা ম্যাডাম, ঠিক আছেন তো? জি জি স্যার, এদিকে সব ঠিক আছে। আসলে স্যার, ম্যাডাম বলেছেন আজ আমার এখানে থাকার দরকার নেই, উনি নাকি আজ বাসায় থাকবেন, তাই আমাকে চলে যেতে বলেছেন। এখন কি আমি চলে যাব স্যার? আপনার ম্যাডাম কি আপনার সামনেই? জি স্যার। আচ্ছা। রাবির তার কলটা কেটে দিয়ে মেহুলের ফোনে কল দেয়। রাবিরের কল দেখে মেহুল গার্ডের দিকে ভীতু চোখে যেয়ে বলে, আচ্ছা, উনি কি রেগে আছেন? কল ধরলে আবার বকবে না তো? গার্ড বলে, না, মনে তো হয় না রেগে আছেন। মেহুল কলটা রিসিভ করে একটু দূরে গিয়ে যেন তাকে বকলেও সেটা গার্ডের কানে না যায়। রাবির বলে, আপনি গার্ডকে চলে যেতে বলেছেন কেন? আমি তো আজকে বাসায় থাকবো, তাই বলছিলাম বাসার মধ্যে থাকলে ওনাকে আর এভাবে দাঁড় করিয়ে কষ্ট দেওয়ার কি প্রয়োজন? মেহুল, ওনার তো ডিউটি এটাই, অল টাইম আপনার আশেপাশেই থাকবে। আমি তো এর জন্য ওনাকে বেতন দিচ্ছি, তাই না? এখানে কষ্ট দেওয়ার মতো কিচ্ছু নেই। যার যেটা ডিউটি সে তো সেটাই করবে। মেহুলের মাথায় যেন তখন কি একটা আসে। সে প্রশ্ন করে, আচ্ছা, ওনাকে আপনি এই কাজের জন্য মাসে কত টাকা দেবেন? রাবির অবাক হয়ে বলে, হঠাৎ এই প্রশ্ন? বলুন না। এই তো 20,000-এর মতো। মেহুল চমকে বলে, 20,000? হ্যাঁ, কেন কম হয়ে গিয়েছে? না না, কি বলেন, 20,000 কম কিভাবে হয়? এত টাকা দিয়ে অযথা একটা গার্ড রেখে দিয়েছেন। মেহুল আবার মনে মনে ভাবে, আর এই 20,000 টাকাই বাড়ি ভাড়া দিতে এক সময় আমাদের হিমশিম খেতে হতো।
আর উনি এই টাকা দিয়ে একটা গার্ড রেখে দিয়েছেন। বাহ, কি বড় লোক। রাবির তখন বলল, আপনার সেফটির কাছে আমার এই টাকা কিছুই না, যাক গে সেসব। এখন আপনি গার্ডের চিন্তা না করে বাসায় যান। গার্ডের যেটা ডিউটি গার্ড সেটাই করবে। আচ্ছা, আর ওইদিকে এখন সবকিছু ঠিকঠাক আছে? মোটামুটি। তবে এখন আরেক ঝামেলা লেগেছে। আগুন এমনি এমনি লাগেনি, বাইরে থেকে কেউ এসে লাগিয়েছে। এখন আমার লোকেরা ভাবছে এটা আমার বিরোধী দলের কেউ হবে, কিন্তু প্রমাণ ছাড়া তো কিছু বলাও যাচ্ছে না। তাই এসব নিয়ে পুলিশের সাথে একটু পর মিটিংয়ে বসবো। আচ্ছা, যাই করবেন সাবধানে করবেন, নিজের যেন আর কোনো ক্ষতি না হয়। ঠিক আছে। আর হ্যাঁ, আপনার বাইরে যাওয়ার প্রয়োজন হলে গার্ডের গাড়ি দিয়ে যাবেন, আলাদাভাবে যাওয়ার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। মেহুল তারপর কল কেটে দিয়ে বাসায় চলে আসে। মিস্টার রাবির খান, আমার পিএকে ছেড়ে দাও, নয়তো তোমার পিএকে আমি জানে মেরে ফেলবো। রাবির দাঁতে দাঁত চেপে রাগী গলায় বলে, আমার গোডাউনে আগুন লাগানোর সাহস কি করে হয় তোমার? প্রমাণ আছে? হ্যাঁ, আমি যে তোমার গোডাউনে আগুন লাগিয়েছি তার কোনো প্রমাণ আছে? আগে প্রমাণ দাও, তারপর কথা বলো। হ্যাঁ, সেই প্রমাণের জন্যই তোমার পিএকে এখানে ধরে আনা হয়েছে। আর এই কাজটা আমি না, পুলিশ করেছেন। পুলিশকে দিয়ে তুমি কি করিয়েছো? তুমি যা করিয়েছো খুব খারাপ করছো রাবির খান। আমি কিন্তু এর শোধ নিয়েই ছাড়বো। সাদরাজ চিচিয়ে বলল। রাবি ঠান্ডা মেজাজে বলল, যদি তুমি বা তোমার লোক কিছু করে না থাকে তবে তুমি নিশ্চিন্তে থাকো, তোমার লোকের কিছুই হবে না। সাদরাজ কঠিন গলায় বলল, আমি আমার পিএকে আধ ঘন্টার মধ্যে আমার অফিসে দেখতে চাই, আর তা না হলে কিন্তু তোমার পিএ আধা ঘন্টা পর আর এই দুনিয়ায় থাকবে না। কথাটা যেন মাথায় থাকে। সাদরাজ কল কাটে। রাবির ফোনটা চেয়ারের উপর ছুঁড়ে মারে। তার মন বলছে এসব কিছুর পেছনে সাদরাজেরই হাত আছে, কিন্তু এখন উপযুক্ত প্রমাণের অভাবে সে কিচ্ছু করতে পারছে না। একজন অফিসার ভেতর থেকে বেরিয়ে এলেন। রাবির তাকে দেখে জিজ্ঞেস করল, কিছু বলেছে? ঠিক আছে, তাকে এবার ছেড়ে দিন। প্রমাণ ছাড়া তো তার কিছু করা যাবে না। আগে প্রমাণ পাই, তারপর সব হবে। থানা থেকে বেরিয়ে রাবির যখন গাড়িতে ওঠে তখনই তার ফোনে একটা আননোন নাম্বার থেকে কিছু মেসেজ আসে। সে গাড়িতে গিয়ে বসে, ড্রাইভারকে বলে গাড়ি স্টার্ট দিতে। তারপর সে সেই মেসেজ অপশন ঢোকে। কিছু ছবি পাঠানো হয়েছে। রাবির দেখে ছবিগুলো তো মেহুলের। ছবিতে দেখা যাচ্ছে সে একজনের সঙ্গে রেস্টুরেন্টে বসে আছে, তবে তার মুখ দেখা গেলেও তার অপর পাশের মানুষটাকে চেনা যাচ্ছে না, কারণ ছবিটা সেই ব্যক্তির পেছন থেকে তোলা। তবে এই ছবি দেখে একটা জিনিস ঠিকই আন্দাজ করা যাচ্ছে যে এই ব্যক্তিটা একজন পুরুষ মানুষ, আর তার সাথে ছবিগুলোতে মেহুলের হাস্যজ্জ্বল মুখটাই দেখা যাচ্ছে। রাবির বুঝতে পারছে না লোকটাকে। সে সঙ্গে সঙ্গে ওই নাম্বারে কল দেওয়ার চেষ্টা করে, তবে নাম্বারটাও বন্ধ। তাই সে আপাতত ছবিগুলো সেভ করে গ্যালারিতে রেখে দেয়। তারপর সে ড্রাইভারকে বলে সংবাদপত্রের অফিসে যেতে। ড্রাইভার সেদিকেই গাড়ি ঘোরায়। রাবির সে অফিসে গিয়ে সোজা বসের রুমে যায়। বস এবার তাকে দেখে জোরপূর্বক হাসে, সালাম দিয়ে বলে, কেমন আছেন খান সাহেব? জি আলহামদুলিল্লাহ। আপনার সেই রিপোর্টার ছুটি থেকে এসেছেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছেন। আপনি বসুন, আমি ওনাকে কল দিয়ে আসতে বলছি। তারপর তিনি একজন ব্যক্তিকে কল দিয়ে তার কেবিনে আসতে বলেন। রাবিরের দিকে চেয়ে বলল, কি খাবেন বলুন, চা না কফি? কিছুই নাই, কাজে এসেছি, কাজ শেষে চলে যাব। বস জিভ দিয়ে ঠোঁট ভিজালেন। তার চোখে মুখে চিন্তার ছাপ। তিনি কোনো মতেই চাইছেন না তার অফিসের কোনো রেপুটেশন খারাপ হোক, কিন্তু কিভাবে কি হয়েছে সেই ব্যাপারেও তিনি অবগত নন। তাই আপাতত তিনি চুপ রইলেন। একটু পর সে কেবিনে একজন ব্যক্তি আসেন। বস তাকে দেখে বললেন, আসুন, আপনার সাথে রাবির খান কথা বলতে চাইছেন। লোকটি ইতস্তত স্বরে রাবিরের দিকে চেয়ে বলে, জি স্যার, বলুন। বসুন আপনি। লোকটা চেয়ারে বসে। তার চোখ মুখ স্থির নয়, সে ব্যস্ত চোখে এদিক ওদিক দেখছে। রাবির জিজ্ঞেস করে, গত 20 তারিখের একটা প্রতিবেদন, যেটা একটা মেয়েকে নিয়ে তৈরি করা হয়, তার গানের বিষয়ে, সেই প্রতিবেদনটা কি আপনি তৈরি করেছিলেন? লোকটা ঢুকিল, অস্থির চোখে বসের দিকে তাকায়। বস তার দিকে ভ্রু কুঁচকে চেয়ে আছে। লোকটা বুঝতে পারছে না যে সে অন্যায়টা কি করেছে। সে মাথা ঝাঁকিয়ে বলে, জি। আচ্ছা, আর সেই প্রতিবেদনটা তৈরি করার কথা আপনাকে কে বলেছে? একজন লোক।
রাবিরের দু ভ্রুয়ের মাঝে খানিক ভাঁজ পড়ে। সে জিজ্ঞেস করে, কে এসে?